আজকের আমাদের বিষয় শিক্ষা ও ঠাকুরের মাতৃভাব। একটা মূল বিষয় পাওয়া গিয়েছে, শিক্ষা নিয়ে একটা চিন্তা। বর্তমানে যা পরিস্থিতি, সামাজিক পরিস্থিতি, সবারই শিক্ষা নিয়ে একটা চিন্তা দীক্ষার বিষয় আছে। ছাত্ররা পড়তে পারছেন না, শিক্ষকরা পড়াতে পারছেন না, একটা টালমাটালের মধ্যে সবাই চলছে। তাই সবার মধ্যে, বিশেষ করে স্টুডেন্টসদের মধ্যে বা শিক্ষার সাথে রিলেটেড যারা আছে তাদের মধ্যে একটা হেলদোল আছে, একটা হালচাল আছে যে কি হবে। হয়তো এই প্রশ্নগুলো এর থেকেই এসেছে, তবু আমরা এটা নিয়ে আলোচনা করব। আমাদের বিদ্যা যা বিমুক্তায়, এর মধ্যে বিদ্যাই আছে। তো বিদ্যা বিষয়ে প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্নটা করেছে অরিত্র রায় আরামবাগ থেকে। তার প্রশ্ন হলো, বিদ্যা লাভ করে প্রথম করণীয় কি? দেখো, জিনিসটা পরিষ্কার করে বুঝতে হবে। প্রশ্নটা তো আমার তরফ থেকে যাওয়া উচিত, তুমি কি এমন বিদ্যা লাভ করলে যার ফলে তোমার করণীয়টাই বুঝতে পারলে না? তুমি এমন কি বিদ্যা লাভ করলে যে তুমি করণীয়ই বুঝলে না? কি করণীয়? বিদ্যার কাজই তো হলো কি করবে কি না করবে তোমাকে শিখিয়ে দেওয়া। তুমি যদি তোমার করণীয় ব্যাপারটা কি ধরতে না পারো, তাহলে বিদ্যা লাভ কি করে বিদ্যা লাভ হলো? আর আরেকটা জিনিস, বিদ্যার প্রথম এবং আমরা প্রচলিত কথা, যতদিন বাঁচি ততদিন শিখি। তো এই বিদ্যা যখন আমরা শিখছি, যখন আমরা এই করছি, আমাদের তখন মূল বিষয় এসে যাচ্ছে যে আমরা কোন বিদ্যা লাভ করছি, যেই বিদ্যা আমার করণীয়তা, আমার কর্তব্য আমাকে শেখায়নি। বিদ্যা পাওয়া আর বিদ্যাকে লাভ করা, তাকে আত্মসাৎ করার মধ্যে অনেক পার্থক্য আছে, দুটো এক কথা নয়। যদি তুমি বিদ্যা সত্যি সত্যি শিখে গিয়ে থাকো, বা যদি আমরা বিদ্যাটাকে সত্যি সত্যি শিখে গিয়ে থাকি, তাহলে আমার জীবনের করণীয় কি এই বিদ্যাই বলে দেয়। বিদ্যার প্রয়োজনীয়তা তো তাই। হ্যাঁ, এবারে তুমি যেটা বলছো সেটা হলো পুঁথিগত বিদ্যা, বইয়ের বিদ্যা, স্কুল কলেজে যা পড়ো সেই বিদ্যা। তাও যদি ধরে নেওয়া হয়, বিদ্যা তো বিদ্যা, কিউটো সাপের বাচ্চাও কিউটো সাপ। তোমার কি এমন তুমি সাহিত্য স্কুলে পড়েছো বা কলেজে পড়েছো বা যে যেখানে পড়ছো এই মুহূর্তে পড়েছো, এমন কি সাহিত্য তুমি পড়লে যা তোমার জীবনের সংজ্ঞাটা শেখালো না? এমন কি দর্শন তুমি পড়লে যা জীবন দর্শন শেখালো না? এমন কি ইতিহাস তুমি পড়লে যে তোমাকে অভিজ্ঞতা দিল না? এমন কি ভূগোল পড়লে যা তোমার অস্তিত্বর খবর দিল না? এমন কি জীবন বিজ্ঞান তুমি পড়লে যা বেঁচে থাকার বিজ্ঞান শেখালো না? এমন কি ভৌত বিজ্ঞান তুমি পড়লে যে ভৌত বিজ্ঞান এই ভৌত জগতে তোমাকে চলতে সাহায্য করলো না? তুমি বলছো বিদ্যা লাভ, তা কি বিদ্যা তুমি লাভ করলে? হ্যাঁ, তুমি বিদ্যা লাভ করেছো। বর্তমান যুগে বিদ্যা লাভের দুটোই অ্যাসপেক্ট, মাত্র দুটো। প্রথমটা হলো ছুট ছুট ছুট, পালাও, দৌড়াও দৌড়াও, তুমি কত দৌড়াতে পারো। আর দ্বিতীয় অ্যাসপেক্ট হলো ফলাফল। এই ছুটতে ছুটতে আর ফলাফল চিন্তা করতে করতে আমরা ভুলেই গিয়েছি যে আমরা যার পেছনে ছুটছি তার ফলাফল কি। আমাদের ছুট ফলাফলটা গুলিয়ে গেছে। বিদ্যা তো কোনো অংশে নেই, কোনো ভাবে নেই। তুমি যখন বিদ্যার পিছনে ছুটতে শুরু করো, তখন তো বিদ্যা লাভ হয়। তুমি তো ফলাফলের পিছনে ছুটতে শুরু করেছো। আর এই ফলাফল কি? এই ফলাফল হলো সেই ফলাফল যেই ফলের জন্য এই জগৎ পুরো একই সাথে ছুটছে। তুমিও সেইভাবেই একসাথে ছুট শুরু করেছো। তোমাকে বলেছে ঘোড়া পালাও পালাও, ছোট ছোট, সবাই পালাচ্ছে, তুমিও পালাচ্ছ। মনে একবার প্রশ্ন কি উঠলো না, কোথায় পালাচ্ছি? মনে কি উঠলো না যে পালিয়ে গিয়ে কোথায় ঠেকবো, ফলাফলটা কোথায় যাবে? এই টোটাল অ্যান্সার বিদ্যা দেয়, বিদ্যারই ওটা কাজ। তার মানে কি, করেছো তুমি অনেক কিছু, কিন্তু বিদ্যা লাভের উদ্দেশ্যটা মুখ্য ছিল না। তাহলে বিদ্যা লাভ তোমাকে শেখাতো যে তোমার কি কর্তব্য কি অকর্তব্য। যা কিছু বিদ্যা, যা কিছু শিক্ষার যা কাজ, শিক্ষার যে অ্যাক্টিভিটি, শিক্ষা তো বই পড়ে মুখস্থ করে আওড়ানো নয় শুধুমাত্র। ওটা স্কুল কলেজে গিয়ে 80% মার্কস খেতেই কাজে লাগে, কিন্তু স্কুল কলেজের জীবন তো তোমার জীবন শেষ নয়, স্কুল কলেজে তোমার জীবন শুরু। তুমি তোমার জীবনের শুরুতেই শিখেছো এমন বিদ্যা, যেই বিদ্যাগুলি, যেই শিক্ষাগুলো তোমার এই জীবন পথে চলতে সহায়তা করে না।
কেন? তোমরা বলবে হ্যাঁ, কেন আমরা চাকরি পাবো, আমরা চাকরির জন্য ছুটছি। তুমি তো প্রথম থেকেই চাকরির জন্যই ছুটে চলেছো, তুমি তো বিদ্যার জন্য কোনো কালেই ছোটনি, সেই জন্য তুমি চাকরি পেয়েছো। তারপরেও কিন্তু বিদ্যা তোমায় সন্তুষ্ট করতে পারেনি। কারণ কি? তুমি বিদ্যাকে কোনো গুরুত্ব দাওনি, বিদ্যাকে তুমি দাম দাওনি। তোমার অনেকগুলো বইগুলোর থেকে, যেটা তুমি ক্লাস 11-এ বই পড়েছো, সেই সব বইগুলোর থেকে তোমার ভালোবাসা কিন্তু মার্কশিটে বেশি, প্রয়োজনীয়তাটা মার্কশিটে বেশি। যারা পড়তে চায়, যারা পড়েছে, যারা সত্যি সত্যি বিদ্যা চায়, শিক্ষা চায়, তাদের ভালোবাসা হওয়া উচিত বিদ্যা জানাতে। তুমি যখন হিস্ট্রির বই মুখস্থ করতে, তুমি যখন ভূগোলের বিভিন্ন রকম ছবিগুলোকে আঁকতে, তুমি যখন জীবন বিজ্ঞানের বিভিন্ন রকমের জিনিস নিয়ে ঘাটাঘাটি করতে, বা ভৌত বিজ্ঞানে কেমিস্ট্রিতে গিয়ে, কেমিস্ট্রি ল্যাবে গিয়ে তুমি কিছু করতে, তখন তার পিছনে কি উদ্দেশ্য ছিল? শুধু জানাই ছিল তো? ওই জানার পিছনে আরো কিছু ছাওয়ার মতো ছুটে যায়নি তো? গিয়েছে। দেখো, বলছো বিদ্যা লাভ করলে করণীয় কি? একটা ছোট্ট উদাহরণ দিয়ে বলি। ধরো তোমার হাতটা পুড়ে গেছে, বার্নাল লাগাও তুমি, জ্বালা থামানোর জন্য, বা জল দিয়ে থামাও, ঠিক আছে? তোমাকে কি হাত পুড়ে যাওয়ার পরে আর কখনো শিখতে হয়? তোমার কি হাত পুড়ে যাওয়ার পর কোর্স করতে হয় যে হাত পোড়া কিভাবে সারাতে হয়? তোমার কোর্স করতে হয় না। তোমার একবার যদি হাত পুড়ে যায়, একবার যদি তুমি জলে ডুবে যাও, ওই অভিজ্ঞতাটা ইটসেলফ নেক্সট টাইম তোমাকে ওই পথে যাওয়ার থেকে আটকায় তো। ঠিক তেমনি তুমি যখন বিদ্যা অর্জনের কথা বলছো, তখন বিদ্যাই তো এই যা অর্জিত হলে তার করণীয়তা, সে বিদ্যা নিজের কাজ নিজেই করবে, তোমাকে করতে হবে না। তার মানে তুমি এমন একটা বিদ্যা অর্জন করেছো যেই বিদ্যার মধ্যে তোমার করার কিছু নেই। করবেই বা কি করে? তোমাকে তো ছুটতে বলা হয়েছে, তোমার কাজ একটাই, ছোটা, ছুটে যাও ছুটে যাও ছুটে যাও। আর একটা উদাহরণ, একটা জিনিস বুঝতে হবে, বিদ্যাকে বুঝতে হবে, শিক্ষা কি সেটা বুঝতে হবে, শিক্ষার উপযোগিতা কি সেটা জানতে হবে। এটা শুধু তোমার দোষ নয়, তোমার সমাজ, তোমার গার্জিয়ানসরা, তোমার আশেপাশের পরিবেশ, এই সারাউন্ডিংস তোমাকে শিখিয়েছে যে বিদ্যার ডেফিনেশন কি। বিদ্যার ডেফিনেশন হলো লেখাপড়া করা, তারপরে ঘোড়ার মতো ছোটা, তারপরে গাধার মতো খাটা, তারপরে কোনো একটা বুড়ো গরুর মতো মরে যাওয়া। তোমার বিদ্যা একটা পশুর মতোই থেকে গিয়েছে। তুমি এই বিদ্যা 99% বর্তমানকার ছাত্ররা, বর্তমানকার শিক্ষার্থীরা, সকল যারা শিক্ষার্থী, যদিও শিক্ষার্থী বললে ভুল হবে, শিক্ষার্থী বা বিদ্যার্থী আমরা কি খুব কম, হাজারের মধ্যে 2-5টা থাকতে পারে। শিক্ষার্থী, তোমরা যে বিদ্যার্থী বলার, তো এই ইকুয়েশনটার জন্য তোমরা রেডি নাও। বিদ্যার যে মূল বক্তব্য, সেটা তো যে বিদ্যা প্রার্থী সে বিদ্যার্থী, তুমি তো চাকরি প্রার্থী। তুমি কখনোই চাকরির জন্যই তুমি লেখাপড়া শিখেছো, তুমি কোনো সময় লেখাপড়ার জন্য লেখাপড়া শেখোনি। অর্থাৎ তোমার ফোকাসটা চলে গিয়েছে পেটের দিকে। যেমন কুকুর গরু কোনো কিছু খাবার পেলে হামড়ে পড়ে, সেই রকমই ওই খাবারটা পাওয়ার জন্য তোমার যত চেষ্টা। তাহলে কি আমরা লেখাপড়া শিখি জীবনে এগিয়ে যাব না? জীবনে এগিয়ে যাব, কিন্তু ভালো করে তো বোঝো কি শিখেছো এবং কি নিয়ে এগিয়ে যাচ্ছ এবং এগিয়ে কোথায় যাবে। ইট শুড বি ক্লিয়ার। ধরো পৃথিবী যা যা আছে, ঠিক আছে, তাকে তুমি জানার লেভেলে ধরো। দেখো একটা জিনিস বোঝো, অনেক কিছু জানা এক কথা, আর শিক্ষা আরেক কথা। তুমি অনেক কিছু জানো, তুমি ধরো নাও পৃথিবীর বিভিন্ন রকম জিনিস জানো, তুমি কত রকমের গাছ আছে জানো, তুমি ধরো ফ্রিজ কিভাবে তৈরি হয় জানো, তুমি ধরো ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মোবাইল জানো, তুমি ধরো কাপড় গার্মেন্টসের জিনিস জানো, তুমি ইঞ্জিনিয়ার, তুমি হয়তো কম্পিউটার ইঞ্জিনিয়ারিং জানো। ধরো এই সব জিনিসগুলো তোমাকে দেওয়া, তুমি ইঞ্জিনিয়ার, তুমি কম্পিউটার ইঞ্জিনিয়ার, তোমাকে কম্পিউটার দেওয়া হলো, তোমার কাছে একটা ল্যাপটপ এলো। আচ্ছা, তুই আর কি ভালো জানো? আমি ডাক্তার, ঠিক আছে, ডাক্তারি সব সরঞ্জাম তোমাকে দেওয়া হলো। এরকম করে করে তোমাকে প্রত্যেকটা জিনিস দেওয়া হলো। জানা, তুমি এগুলো সব জানার বান্ডিল। এই তুমি জানার বান্ডিল নিয়ে বসে আছো। এইবারে ভাবো, এই সময় তুমি একটা নতুন ফ্ল্যাটে থাকো, তুমি একের পর এক জিনিস জমিয়েছো, একের পর এক জিনিস কন্টিনিউ জমিয়ে গিয়েছো, ব্যাগ ভার হয়ে গেছে, তুমি সেটাকে নিয়ে যাচ্ছ, গিয়ে দেখলে তুমি যে ঘরে ঢুকবে, ঘরের চাবি টানতে ভুলে গেছো। অফিসে যে যাবে, সেই অফিসে ফিরে তোমাকে যেতে হবে, সেই যে অফিসে তুমি যাবে, তোমার অফিসটা অনেক দূর। এইভাবে যদি তুমি দেখো, তুমি দেখবে
যে তোমার জানাগুলো কি হলো, তোমার ঘরে ঢোকা হলো না, তোমাকে যা যা জানার লিস্ট ছিল, তোমার যা যা জেনেছো তুমি, যা যা করেছো তুমি, যা যা কালেকশন করেছো এই বিদ্যা দিয়ে, সকল অর্থনৈতিক কর্পোরেট সেক্টর এখন চারিদিকে সবটাই ফিনান্সের উপর ডিপেন্ড করে, সবটাই আমাদের বিদ্যাগুলো ফিনান্সিয়াল, আমাদের বিদ্যাগুলো অর্থকরী বিদ্যা, অর্থ দেবে, টাকা, এখানে অর্থ মানে টাকাই ধরো, জীবনের অর্থই বিদ্যা শেখায় নাই, তুমি সেই বিদ্যা শিখুনি, সেই জন্যই করণীয় কি বুঝতে পারছো না। তো তুমি জিনিসপত্রগুলোকে নিয়ে বাইরে থেকে গেলে, ঘরের চাবিটা তুমি পেলে না, তখন এই যে জানার তোমার বিভিন্ন কালেকশন কতক্ষণ তোমার সঙ্গ দেবে? রাস্তায় থাকলে এই জিনিসগুলো কি থাকবে? ব্যাটারির চার্জ কিছুক্ষণ বাদে পড়ে যাবে, তোমাকে চার্জ করতে হবে। ঠিক তেমনি তোমারও চার্জ পড়ে যায়, তোমাকে চার্জ করতে হয়। কিন্তু তোমার ঘরে তুমি ঢুকলে সব প্রত্যেকটা জিনিসকে তুমি গুছিয়ে রাখতে পারবে, গুছিয়ে সাজিয়ে এটাকে ডেলিভারিতে রেডি করে রাখতে পারবে, কিন্তু তুমি তো ঘরের চাবিটাও ভালো ঠিক মতো আনতে পারোনি, ঘরটা তো তোমার জন্য বন্ধ হয়ে গিয়েছে। অর্থাৎ ঠিকই ধরে নাও এই ঘরে ঢোকার চাবি হলো তোমার প্রকৃত শিক্ষা বা বিদ্যা। তুমি এই জীবনের ঘরে প্রত্যেকটা জিনিসকে কিভাবে সুন্দর করে সাজিয়ে রাখতে হয় সেটা তুমি শিখলে না, বা বর্তমান পরিস্থিতি তোমাকে শেখাচ্ছে না। শেখাচ্ছে সেটাই যেটা দিয়ে তুমি এই জানার কালেকশন করতে পারো, তুমি অনেক জানার কালেকশন করতে পারো, কিন্তু জীবনের ঘরে যদি তুমি প্রবেশ না করতে পারো কোনোভাবে, তাহলে এই জানাগুলো বিশেষ কোনো কাজে লাগবে না, একটা সময়ের পরেই সব জানাগুলো নষ্ট হয়ে যাবে। মোবাইলেও চার্জ থাকবে না, পেটেও ভাত থাকবে না, জামা কাপড়ও নোংরা হয়ে যাবে। অর্থাৎ তোমার জীবনকে যদি তুমি এই শিক্ষার সাথে কানেক্ট না করতে পারো, তাহলে অবস্থা বড় খারাপ হতে চলেছে। আর তুমি এই যে এই জানাটা কি শুধু একদিনে কালেক্ট করনি, তোমার জন্মের পর থেকে তুমি যা যা জেনেছো, শুধু জেনেইছো। তুমি চেতনার কন্টেন্টগুলো কি শুধুমাত্র জেনেছো, কিন্তু চেতনার সাথে অ্যাড হওনি। তুমি ওই জানার মধ্যে একটা জানা হয়ে থেকে গিয়েছো, আমি জ্ঞাতা, আমি নোয়ার, এই ভাবটা তোমার মধ্যে নেই। কোনো শিক্ষা, কোনো বিদ্যালয় আজকাল কেন কলেজায় একসময় গুরুকুলে ছিল, কোনো শিক্ষায় এই বিদ্যা তোমাকে দেয়নি। দুঃখজনক, ভারতবর্ষের মতো আধ্যাত্মিক দেশে এরকম অবস্থা ঘটেছে। বাবা মার প্রতি বলতে হয়, আপনি আর শেখাচ্ছেন কি সন্তানকে? ছোট থেকে একটা মূল জিনিস শিখেছেন, টাকা, অর্থ, আর এর বেশি আপনি নিজেও টাকার বান্ডিল হয়ে আছেন এবং ছেলেকেও মনে করছে একটা প্রফিটেবল টাকার বড় ব্যাগ হোক। এটাই আপনার কাছে শিক্ষা হয়ে দাঁড়িয়েছে। আপনি ছোটবেলায় কি শিখিয়েছেন? বাবা পড়াশোনা কর, নাহলে লোকে তোকে ভালো বলবে না। সে পড়াশোনার উদ্দেশ্যটা কি শিখেছে? লোকের কাছে ভালো হওয়া। নেক্সট কি শিখিয়েছেন আপনি? দেখ, পড়াশোনা যদি না করিস কিন্তু খুব মার খাবি। সে পড়াশোনা করেছে কিন্তু ভয়ে। এরপরে আপনি কি করেছেন? আপনি যদি ছেলে চাকরি না পায় বা চাকরির জন্য চেষ্টা না করে, আপনি তখনও তাকে বিভিন্ন রকমভাবে ভৎসনা করেন। কেন আপনি ভৎসনা করেন? এই কারণে ভৎসনা করেন যে একজনকে আপনি চাকর বানাতে চান, যাকে আপনি ভালোবাসেন তাকে চাকর বানাতে চান। তো এইরকম ভাবে প্রত্যেকটা জায়গাতে আপনি কি করেছেন? কখনো চাকর বানিয়েছেন, কখনো ভয় দেখিয়েছেন। আমরা দেখাচ্ছি, তারা কাকে কেউ আপনি একবারও বুঝিয়ে দেননি যে শিক্ষা কি জন্যে। এই গুরু দায়িত্ব তো অভিভাবকদের উপর পড়ে। এই যে সে আজকে চাকর হয়ে গেল, চাকরের তো কোনো স্বাধীনতা নেই, সেই স্বাধীনতা অর্জন করতে শিখলো না, ভবিষ্যতে কিন্তু সেই চাকরগিরি করবে। আপনার সেবার জন্য তাকে সময় থাকবে না চাকরগিরি করা ছাড়া। আপনি টাকা চিনিয়েছেন, সে এমন এমন অ্যাসপেক্টগুলোই জীবনে শিখেছে যাতে সে টাকা বাঁচাতে পারে। আপনি বয়স হয়ে গেলে আপনার উপর টাকা খরচা করতে চাইবে না, আপনি শিখিয়েছেন এই জিনিসগুলো। তাকে শিখিয়েছেন সময়ের বড্ড দাম, তুই পড়তে বসলি না। যেখানে আপনার বোঝানো উচিত ছিল যে পড়াশোনার গুরুত্বটা কি, সেটা না বুঝিয়ে আপনি ওকে নেগেটিভ দিকগুলো বেশি করে করেছেন। দেখ ও কি করেছে, দেখ সে কি করেছে। এরপরে বড় হয়ে সে শুধু দেখবেই, ওই কি করেছে, ও কি করেছে, আমিও তাই হব। এই পুরো সিনের মধ্যে আপনার কোনো ভূমিকা থাকবে না। যদি ছোট থেকেই শিক্ষাটা কি এটা বুঝিয়ে দেওয়া হতো, করণীয় কি তোমার, শিক্ষা অর্জন করা কি জন্য এটা বুঝিয়ে দেওয়া হতো, বা যে শিক্ষার্থী, যে বিদ্যার্থী, সে যদি বুঝতো, তাহলে এই সমস্যাটা তৈরি হতো না যে বিদ্যা অর্জনের পরে কি করণীয়। বিদ্যা অর্জন করা যায় না, বিনয়ের সাথে যখন বিদ্যাকে জীবনে গ্রহণ করা হয়, তার জীবনের সাথে সম্পৃক্ত হয়ে যায়।
একে সার্টিফিকেটটা কি অর্জন করবেন? যতদিন যে যে অ্যাসপেক্টে যাবেন সবকিছু তো শেখা, সবকিছু তো জানা। তোমাদের স্বাভাবিকভাবে হয়ে গিয়েছে যে বিদ্যা মানেই হলো, শিক্ষা মানেই হলো আমাকে ছুটতে হবে, আমাকে ভালো ফলাফল রেজাল্ট করতে হবে। এই করণীয়তাই তুমি জানো, এর বেশি কি করতে হবে তোমার ধারণা নেই। এবার তাহলে সমাধান কি? অনেকক্ষণ সমস্যা নিয়ে আলোচনা হলো। সমাধান এই, প্রথমে ভালো করে বোঝো, ভালো করে দেখে নাও, তুমি যে বিদ্যাটা এতদিন অর্জন করেছো, তুমি যে বিদ্যা এতদিন শিখেছো, সেই বিদ্যা তোমাকে ফুলফিল করতে পারবে তো? তোমার এই যে প্রশ্ন করছো বিদ্যা অর্জনের পরে কি করণীয়, এই করণীয়তাটা আনতে পারবে তো? জীবনের প্রশ্নগুলো সমাধান করতে পারবে তো? জীবনের প্রশ্ন তো ভৌত বিজ্ঞানে তার উত্তর পাবে না, জীবনের প্রশ্নের উত্তর ইঞ্জিনিয়ারিংও পাবে না। তো প্রথম করণীয় তোমার এই, তোমার উচিত আগে ভালো করে বুঝে নেওয়া তুমি কি চাইছো, জানো ভালো করে, পরিষ্কারভাবে এটা দেখো যে তুমি যে বিদ্যা, তুমি যে শিক্ষাগুলোর জন্য ছুটছো, যা জগতের মধ্যে যেই অনুকরণের ছুটে যেই দৌড়ের মধ্যে তুমি নাম লিখিয়েছো, এই যে দৌড়, এই দৌড়ের মধ্যে এটা তোমার জীবনকে গঠন করতে পারবে তো? যদি মনে হয় হার্ডলি তুমি এটা দিয়ে কি করবে, টাকা পয়সা গাড়ি বাড়ি করতে পারবে, এর বেশি কিছু করতে পারবে না। ওই যে কথা আছে না, তুমি বেড কিনতে পারবে কিন্তু ঘুম কিনতে পারবে না। কথাটা সত্যিই তাই। জীবনের শিক্ষা আমাদেরকে ঘুমাতে শেখায়, শান্তিতে ঘুমানোর সুযোগ দেয়, কিন্তু যেই শিক্ষা আমাদেরকে জানার সমষ্টি শুধু বানায়, আমি অনেক জানি, সেই শিক্ষা বিছানা দিতে পারে, নরম বিছানা দিতে পারে, কিন্তু ঘুম দিতে পারে না। প্রথম বোঝো যে আমার এই শিক্ষা যেটা আমি শিখেছি এর মধ্যে কিছু একটা গোলমাল আছে, অর্থাৎ আমার মধ্যে কোথাও একটা গোলমাল চলছে। আগে ভালো করে এটাকে ক্লিয়ার করে নাও। যদি তুমি না বোঝো যে তোমার মধ্যে গোলমাল আছে, কেউ তোমাকে তৈরি করতে পারে না। দুর্যোধনকে তৈরি করা যায়নি, হাজার লোক বলছে, কিন্তু দুর্যোধন কোনো অ্যাকসেপ্টই করেনি। ধৃতরাষ্ট্রের কথাও নয়, ভীমের কথাও নয়, পঞ্চপাণ্ডবের কথা নয়, সাক্ষাৎ ভগবানের কথাও নয়, দুর্যোধন শোনেনি। কারণ কি? সে এটা ভেবে নিয়েছিল আমি ঠিক। প্রথমে দেখো তুমি কোথায় ভুল, কেন তোমার বিদ্যা অর্জনের পরে করণীয়তার প্রশ্ন আসছে। নেক্সট, যদি সত্যিই সত্যি তোমার জানাগুলো প্রপার না থাকে, তাহলে এমন মানুষের কাছে যাও যে তোমার এই জানাগুলোকে, এই জানার ঘরের দরজার চাবিটা যার কাছে আছে, তাদের চরণে গিয়ে শিখে নাও যে করণীয়তা কি। বিদ্যা শিক্ষা করতে গেলে সবার আগে জানার প্রথম দরকার হলো আমি শিখতে চাই না ছুটতে চাই। ফার্স্ট ডিসাইড করে নাও, আমি কাজ করতে চাই না, আমি ফলাফল চাই। যদি তুমি ছুটতে চাও আর ফলাফল চাও, তাহলে আর কোনো প্রশ্ন করার প্রয়োজন নেই। তুমি ডানে বাই উপর নিচে পাড়া প্রতিবেশী চারিদিকে উদাহরণ মুহুর্মুহু দেখছো। যদি তোমার কোথাও মনে হয় যে এই শিক্ষাকে করতে গেলে আমার এই শিক্ষা প্রপার হচ্ছে না, আমি যা চাইছি তা ফিল আপ করতে পারছে না, তখন তুমি এমন কারোর কাছে যাও যে তোমার এই ফুলফিলমেন্ট দিতে পারবে। দ্বিতীয় প্রশ্ন টোটন চক্রবর্তী করেছে। ওর বক্তব্য হলো শিক্ষা বর্তমান পরিস্থিতি অনুযায়ী শিক্ষার লক্ষ্য কি হওয়া উচিত। কিছুটা একই রকমের প্রশ্ন, কিন্তু দুটো আলাদা স্ট্যান্ড পয়েন্ট থেকে করা। বর্তমান পরিষ্কার বুঝতে হবে, বর্তমান ভূত ভবিষ্যৎ, শিক্ষার কোনো লক্ষ্য হয় না। শিক্ষা ইটসেলফ নিজেই লক্ষ্য তৈরি করে। এই নয় যে শিক্ষাকে আমাকে একটা লক্ষ্য দিতে হবে। পরিষ্কার জিনিস এটা বোঝো, শিক্ষা নিজে তা তৈরি করে। তোমার জীবনের কি লক্ষ্য, তোমার যে ঠিক শিক্ষা, সেই শিক্ষাই তোমার জীবনের লক্ষ্য তৈরি করে দেবে। তা না যদি হয়, জানবে সেই শিক্ষা না, সেটা অশিক্ষা। তোমার যে শিক্ষা, তোমার যে বিদ্যা, তোমাকে ধরো ইলেকট্রিসিটি দেওয়া হলো, ডিপেন্ড করছে তোমার স্ট্যান্ডার্ড কি, তুমি কি নিয়ে ভাবছো। ইলেকট্রিসিটি তোমার কাছে দেওয়া হলো, তুমি যদি শিশু হও তোমার প্রাণহানিও হতে পারে। তুমি যদি অসাবধান কোনো ব্যক্তি হও, আনঅ্যালার্ট হও, তোমার মৃত্যু পর্যন্ত হতে পারে। তুমি যদি ইঞ্জিনিয়ার হও, ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টে কাজ করে থাকো, তাহলে তুমি ইলেকট্রিকটাকে ইউজ করতে পারবে। সেই জন্য তোমার এক্সপার্টাসি, তোমার ইচ্ছা কোন দিকে, তার উপর নির্ভর করছে যে তোমার শিক্ষা তোমায় কোন লক্ষ্যে নিয়ে যাবে। শিক্ষার কোনো লক্ষ্য হয় না,
তুমি যখন লক্ষ্য স্থির করো, তোমার যখন একটা হায়ার কোনো লক্ষ্য থাকে, তখন এই শিক্ষা তোমাকে হেল্প করতে পারে। শিক্ষা লক্ষ্য তৈরি করে না, শিক্ষা ইটসেলফ লক্ষ্য। তো এখন তাহলে কি ব্যাপার দাঁড়াচ্ছে, তোমাদের লক্ষ্যটা কি? ভালো করে যাও, একবার পিছন দিকে ফিরে যাও, কি কারণে তুমি শিক্ষা লাভ করেছিলে? ছোট থেকে তুমি শিক্ষা লাভ করছো, তো বিদ্যা লাভ করছো, যাই করছো, ভালো করে দেখো 5 বছর পর থেকে তুমি যখন স্কুলে ভর্তি হয়েছিলে, প্রথমে তুমি কি শিক্ষা লাভ করেছিলে? প্রথমে তুমি এই শিক্ষা লাভ করেছিলে যে আমি পড়তে চাই না, কারোর বড় বড় চোখের সামনে তুমি এসে পড়াশোনা শুরু করলে। দ্বিতীয়, পড়তে 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 তুমি স্কুল কলেজে গিয়ে শিক্ষার থেকে কুশিক্ষাটা বেশি লাভ করলে। বই যখন পড়লে, ইতিহাস পড়লে, ইতিহাসের নম্বরের ফলাফলের দিকে তাকিয়ে থাকলে। যখন তুমি আর একটু বড় হলে, তখন তুমি ফলাফলের থেকেও বেশি ভাবনা চিন্তার মধ্যে গেলে, কিসে? আমি চাকরি কিভাবে পাবো, আমার মার্কসটা কি করে বেশি আসবে। দেখো, এই টোটাল প্রসিডিওরের মধ্যে একটা জায়গাতে এমনও নেই যে তুমি কখনো শিক্ষা বা শিখতে চেয়েছো। ধরো ইতিহাস, ভূগোল, ইংরাজি, অঙ্ক যাই হোক না কেন, তুমি শিখতে চেয়েছো এরকম কোনো জায়গাতে নেই। কিছু কিছু মানুষ আছে যাকে পড়াকু বলো তোমরা, তারা শিখতে চায়, তারা জানার বোঝকাটা অনেক বেশি করে ফেলতে চায়, কিন্তু দেখবে তার মধ্যে বেশিরভাগ লোকই কিন্তু জীবন চলতে পারে না। পিএইচডি করছে, এমফিল করছে, বিএড করছে, এমবিএ করছে, তারপরে কি হতে চাইছে? চাকর হতে চাইছে। আমি একটা চাকরি চাই, জেওবি, আমি একটা জব চাই। শিক্ষা তোমার শুরু হয়েছিল আমি পড়বো না থেকে। যখন তুমি পড়ে নিয়েছো, তখন তোমার পড়তে পড়তে তোমার উদ্দেশ্য ছিল, চেঞ্জ হয়েছে, কন্টিনিউ। প্রথমে উদ্দেশ্য ছিল পড়বো না, তারপরে কন্টিনিউ তোমার উদ্দেশ্য চেঞ্জ হতে হতে কোথায় গিয়ে দাঁড়ালো? তোমার উদ্দেশ্য গিয়ে দাঁড়ালো গিয়ে চাকরিতে। এই টোটাল প্রসিডিওরের শুরু থেকে শেষ অবধি আমি বিদ্যা লাভ করব, আমার শিক্ষার লক্ষ্য কি, শিক্ষা কি আমায় কোথাও পৌঁছাবো, কোনো জায়গাতে নেই। তোমার প্রশ্নের এই প্রশ্নটা এলো কেন? পরিষ্কারভাবে এই কারণে এই প্রশ্ন হলো, বর্তমান পরিস্থিতি, সে করোনা পরিস্থিতি বলো বা বর্তমান যা সোসাইটি পরিস্থিতি তুমি দেখছো, তুমি তো বিদ্যা লাভের জন্য যা যা করণীয়, যা যা প্রয়োজন ছিল, বিদ্যা লাভের যা উদ্দেশ্য, সেই উদ্দেশ্যটা খুব ক্রিটিক্যাল হয়ে গেছে। তুমি একটু চাপে পড়ে গিয়েছো। এই জন্যই পড়ে গিয়েছো যে বর্তমানে তুমি চেয়েছিলে চাকরি করবে, চাকর হবে, চাকরির বাজার তো ফাঁকা, বিদ্যা লাভ অর্থহীন হয়ে পড়লো। তুমি অনেক করে বিদ্যা অর্জন করেছিলে একটা উদ্দেশ্য নিয়ে, উদ্দেশ্য ছিল কি? টাকা, চাকরি, পেটটা চালাবো, ভালো থাকবো, ভালো খাবো। কোনো সময় কিন্তু তুমি বিদ্যাকে একটা হাতার মতো ব্যবহার করেছো রান্না করার জন্য। তোমার এই হাতার সাথে কোনো ভালোবাসা, কোনো সম্পৃক্ততা কোনো কালে ছিল না, এর উপযোগিতা বোঝনি, তাই এর সম্মান দিতে পারোনি। তো তুমি চাকর হতে চাইছো, কন্টিনিউ তুমি চাকর হতে চাইছো। তুমি কি ভাবছো? এই কম্পিটিশনের বাজারে, এই দৌড়ে যাই শিখি না কেন খুব একটা বিশেষ সুবিধা করতে পারছি না, তাহলে কি করা যাবে? যা হয়, উড়োক হই গোবিন্দায় নমঃ। আমি শিক্ষার লক্ষ্য একটা এমন একটা জিনিসের সাথে কানেক্ট করে নতুন উদ্দেশ্য খুঁজি, নতুন লক্ষ্য খুঁজি। তোমার লক্ষ্যটা দেখছো তুমি খুব টাফ হয়ে পড়ছে, তাই প্রশ্নটা আসছে, শিক্ষার লক্ষ্য কি? দেখো, সময়টা বড্ড কস্টলি, খুব দামি জিনিস। তুমি যদি 80 বছর বাসো, তার মধ্যে 20 থেকে 30 বছরের মধ্যে তুমি শিক্ষা অর্জন করো, প্রায় 25% তুমি জীবনের খরচা করে দিচ্ছ। একবার ভাবো যে এতখানি সিংহভাগ, 1/4 তুমি খরচা করছো জীবনের, তুমি কি অর্জন করলে, কি শিক্ষায় তুমি শিক্ষিত হলে? ভালো করে ভাবো, তুমি যা চাইছো তার মধ্যে সত্যি প্রফিট আছে তো, সত্যি লাভ আছে তো? তুমি যা, তোমার স্বপ্ন পূর্ণ হবে তো, তোমার কামনাগুলো পূর্ণ হবে তো, না স্বপ্ন নিজে পূর্ণ হয়ে তোমাকে অপূর্ণ রেখে চলে যাবে? একের পর এক তুমি স্বপ্ন দেখো, একের পর এক তুমি গল্প ফাঁদো, একের পর এক তুমি জীবনের উদ্দেশ্য বানিয়ে ফেলছো। এই সবগুলো দিয়ে তোমার স্বপ্ন পূর্ণ হবে তো? পিতামাতা, শিক্ষক, এদের উদ্দেশ্য বলা, আপনার যেই শিক্ষা দিচ্ছেন ছেলেকে, সেই শিক্ষার্থী শিক্ষিত হয়ে তার যে রিটার্ন, সেটা যখন ফিরে আসবে, শিক্ষার লক্ষ্য, যেই লক্ষ্য আপনি আপনার ছেলে মেয়েকে ছোট থেকে দিয়েছেন, সেটা ফিরে আসবে তো? কি আপনি দিয়েছেন আপনার ছেলে মেয়েকে? ছোট থেকেই আপনি ছেলেকে শিখেছেন ছুটতে, শুধু ছোট কম্পিটিশনে তুমি এগিয়ে যাও, ছুটতে দেখবেন একদিন
এই ছোট শিক্ষাটা ও পেয়েছে এবং আপনার থেকে অনেক দূরে ছুটে চলে গেছে। আপনি শিখিয়েছেন কি? আপনি শিখিয়েছেন জীবনে সব থেকে বেশি বড় দাম কি? ছুট। তুমি কত ছুটতে পারো। তারপরে আপনি আর কি শিখেছেন? আপনি শিখিয়েছেন টাকা, সময়ের দাম। সময় নষ্ট করিস না, ছেলেকে বলেছেন। টাকার কথা বলেছেন। পয়সা ছাড়া কি জগতে কিছু হয়? এই রিটার্নটা ওই ফিরিয়ে দেবে আপনার পিছনে বয়সকালে, আর আপনার পিছনে কোনো ইনভেস্ট করতে পারবে না, কারণ আপনি ওকে প্রফিট করতে শিখেছেন জীবনের। আপনি শিক্ষার যে মূল লক্ষ্য তাকে ওকে দেননি। আপনি ওকে সময় নষ্ট করে না করেছেন। আপনি ওকে শ্রদ্ধা শেখাননি। সেই শ্রদ্ধার বেসিসে সে কখনোই আপনার বয়স যখন 80 হবে আপনার সেবা করতে আসবে না, কারণ আপনি ওকে শিখিয়েছেন যে সময়ের বড্ড দাম। সে তখন ভাববে 80 বছর বয়সের বুড়ো বুড়ি, একদিন তো মরতে হবেই। সে ভালোবাসা শেখেনি, আপনি তাকে ভালোবাসা শেখাননি। এ তো ঘোড়া নয় যে রেসের দৌড় শেখাচ্ছেন। এই সুখের দৌড়ের মধ্যে, সুখ শান্তির বাজারে এই যে মানি মেশিন, টাকা তৈরির মেশিন তৈরি করা হচ্ছে বর্তমানে, এটা কি আপনাকে সুখ এনে দিতে পারবে? রোজগার নয়, শিক্ষার উদ্দেশ্য হলো রোজকার জীবনে যেন তুমি উন্নত হও। শিক্ষার উদ্দেশ্য রেস নয়, শিক্ষার উদ্দেশ্য তোমাকে ঘোড়া বানানো নয়, শিক্ষার উদ্দেশ্য তোমাকে শান্তভাবে বসতে শেখানো। ঘোড়াও ছুটছে, বাঘও ছুটছে, হরিণও ছুটছে, শিক্ষা তোমাকে ছুটতে শেখায় না, শিক্ষা তোমাকে শান্তভাবে বসে ভাবতে শেখায়। এটা কোনো প্রাইভেট লিমিটেড নয় যে সবসময় লিমিটলেস শিক্ষায় তুমি আটকে থাকবে। শিক্ষা তোমাকে আনলিমিটেড করে দেয়। তুমি কখনো পেট হয়ে বাঁচছো, চোখ হয়ে বাঁচছো, হাত হয়ে বাঁচছো, কান হয়ে বাঁচছো। তুমি যা শিখেছো, যা স্কুল কলেজের বিদ্যা শিক্ষা, তার মধ্যে তোমাকে এই কটা জিনিসই 5 সেন্সেসই দেয়। কিন্তু প্রকৃত যে শিক্ষা, সেই শিক্ষা কি করে? সেই শিক্ষা তোমাকে তোমার চৈতন্যকে দেখিয়ে দেয়, তোমার চেতনাকে দেখিয়ে দেয়। যদি এরকম শিক্ষায় তুমি শিক্ষিত হতে পারো তো জানবে তোমার জীবনের লক্ষ্য ফুলফিল হয়ে গেছে। এই বিষয়ে বর্তমানে অভিভাবক, শিক্ষক, ছাত্র সবারই খুব গুরুত্বপূর্ণ জায়গা থাকা উচিত। সবার এটা ভাবা দরকার, বাঁচতে গেলে সবটাই চাই। মানি মেশিন শুধু তোমার জীবনের সমস্যা সমাধান করতে পারবে না। তোমাকে আমি একটা মানি মেশিন দিয়ে দিলাম, টাইলেই টাকা, এর বেশি কিছু দেব না। টাকা খাবে? তুমি হয়তো বলবে টাকা দিয়ে আমি অনেক কিছু কিনতে পারি। ঠিক তুমি কিনতে পারো। তুমি তৃষ্ণার জল তেষ্টা কিনতে পারো না। তুমি বিজয়ার দিনে বাবা মাকে, গুরুজনকে প্রণাম করা শেখাতে পারে না এই টাইম মেশিন। এইগুলি শেখায় যে মূল্যবোধ, যে নৈতিকতা, তার বেসে দাঁড়িয়ে আছে তোমার চেতনা। তোমার যে শিক্ষা তোমাকে কন্টিনিউ জ্বরের সাথে অ্যাটাচ করে দিচ্ছে এবং দুঃখের কারণ হচ্ছে, সেই শিক্ষাকেই তুমি কামড়ে কন্টিনিউ ধরে আছো। শেখাতে তো হবে বাবা মাকে, তারপরে তোমাদেরকে শিখতে হবে যে আমি কি শিখেছি। আগেকার দিনে গুরুকুল প্রথা যখন ছিল তখন এই লক্ষ্য আগে থেকেই নির্ধারিত হয়ে যেত যে কে কোন পথে যাবে। গুরু তাদেরকে সামনে থেকে দেখেই, যুক্তিগুলো নিঃস্বার্থ অহেতুক ছিল, দেখেই বুঝে যেত যে এরা কি হবে। কিছুদিন গুরু গৃহে থাকার পরে তাদের জীবনের লক্ষ্য তৈরি হয়ে যেত এবং তারা সেই লক্ষ্যে চলতো। কিন্তু বর্তমানে যারা টিচার আছে তাদের একমাত্র লক্ষ্য হলো অর্থ উপার্জন করা। ঠাকুরের কথায় অধম থাকে বৈদ্য, ওষুধ দিল খেলো, না খেলো। কিন্তু শুধু শিক্ষা সত্যি সত্যি লক্ষ্য স্থির করতে চাও, তাহলে শিক্ষাটা এমনভাবে গ্রহণ করো যা তোমার ভিতরে এতখানি মিশে যাবে, তোমার রক্তের সাথে এতখানি সম্পৃক্ত হয়ে যাবে যে যেই শিক্ষা দিয়ে তোমার জীবনের লক্ষ্য নির্ণয় তুমি নিজেই করতে পারবে। আমাদের সকলকে ভাবতে হবে, দেখছো না এই যে শিক্ষা, এই জড় শিক্ষার কি ফলাফল, সভ্যতাকে একদম কি প্রান্তে নিয়ে চলে এসেছে। এই শিক্ষার ফলেই তো, কুফলেই তো জিনিসগুলি ঘটেছে। দুটো জিনিসই চাই আমাদেরকে বুঝতে হবে। লক্ষ্যের কথা জিজ্ঞেস করছিলে, লক্ষ্যের উত্তর দিতে গেলে দুটি জিনিস দরকার। এক, আমাদেরকে বুঝতে হবে সার্বিক উন্নতি হলো শিক্ষা। সার্বিক, আমরা এসি গাড়ি লাগানোর ফলে পলিউশন হয়, তার সাথে যে শিক্ষা আমাকে শেখায় যে আমাকে গাছও লাগাতে হবে, সেটা শিক্ষা। যে টাকা রোজগার করতে চায় তাকে যে শিক্ষা বলে আমাকে টাকা রোজগার করতে হবে, ইন দ্য মিন টাইম আমাকে সৎ হতে হবে, সেই শিক্ষাই শিক্ষা। যে সুন্দর গাড়িতে বসে গাড়ি, 4 চাকা, 4 হুইলার কিনতে শেখায়, সেই শিক্ষাও শিক্ষা। তার সাথে যেই শিক্ষা তোমার শরীর ঠিক রাখতে তোমাকে হাঁটাও শেখায়, সেটাই শিক্ষা। যে ইলেকট্রিসিটির বিভিন্ন আলোর সাথে যে শিক্ষা চাঁদের আলোর গুরুত্ব বুঝতে শেখায়, সেই শিক্ষাই শিক্ষা।
তোমার এই শিক্ষার লক্ষ্যে পৌঁছাও, দুটোকে কম্বাইন্ড করে জীবনকে বাঁচতে, জীবনকে বয়ে নিয়ে যেতে নয়। হাজার হাজার জিনিসপত্র যখন তুমি ঘরের চাবিটা হারিয়ে যাও, তখন তোমাকে কাঁধে বয়ে একবার এদিকে একবার ওদিকে রাখতে হয়, তারপর জিনিসগুলোকে নষ্টও হয়। তোমার যদি মোবাইল থাকে, সেই মোবাইলটি তুমি নিয়ে যেতে না পারো, কি হবে? মোবাইলটা চার্জ শেষ হয়ে যাবে, জল পড়বে, মোবাইলটা নষ্ট হবে। কারণ কি? তোমার ঘরে তুমি ঢুকতে পারছো না। একবার যদি তুমি তোমার এই জানার বোঝাগুলোকে নিয়ে তোমার ঘরে, তোমার নিজের ঘরে অর্থাৎ তোমার চেতনায় তুমি কি, তোমার যে প্রিয় চেতনার ভাব আছে তাতে গিয়ে তোমাকে বসতে হবে, তাহলেই শিক্ষার লক্ষ্য তৈরি হবে। নাহলে এই জড় শিক্ষা যা চলছে, এই জড় শিক্ষা শুধুমাত্র তোমাকে রাস্তায় রাস্তায় ঘোরাবেই, এবং একটা সময় তোমার সব জিনিসপত্র, তোমার চেতনার যাবতীয় কন্টেন্ট ইনক্লুডিং তোমার শরীর মন সব নষ্ট করবে। তো এই শিক্ষায় শেখো, যেই শিক্ষা তোমাকে এই চেতনার দিকে শরীর মনের থেকে উপরে নিয়ে যায়। এই জন্যই বলা হয় বিদ্যা সা বিদ্যা যা বিমুক্তয়ে, সেটাই বিদ্যা, যেই বিদ্যা আমাদেরকে এই যাবতীয় জাগতিক বন্ডেজের থেকে বের করে নিয়ে যেতে পারে। আমি সন্ন্যাসী হওয়া বা সংসারী হওয়ার কথা বলছি না, শিক্ষা সেই কথা বলে না। শিক্ষা বলে তুমি আমার কাছে সৎ হয়ে আমার কাছে সারেন্ডার করো, যা ঘটনার আমি করব। শিক্ষা অর্জনের বিষয় নয়, শিক্ষা শরণাগতির বিষয়। এইভাবে শিক্ষার কাছে যদি কেউ এগোতে চায়, তাহলে সে ঠিকভাবে জীবনে চলার পথটা পেতে পারে। এরপর আমাদের কিছু প্রশ্ন উত্তর আছে, সেই প্রশ্ন উত্তরের পর্বে আমি যাব। আরেকটি আমাদের বিষয়, অরিত্র রায় উনি প্রশ্ন করেছিলেন, সশ্রদ্ধ প্রমাণ জানতে ইচ্ছা করছে ঠাকুরের ছিল মাতৃভাব, এই মাতৃভাব কি এবং স্বরূপ কেমন? সাধারণ মানুষের মাতৃভাব কিভাবে বিকশিত হবে? বিস্তারিত আলোচনা করে উপকৃত হব। এখন তো বিস্তারিত আলোচনার সময় সুযোগ নেই, তবে এইটুকু বলতে পারি, ঠাকুরের মাতৃভাব এবং স্বরূপ কেমন, এই যে কথাটা বলা হচ্ছে, সাধারণ মানুষ তুমি যখন সাধারণ মানুষ হয়ে গিয়েছো, তখন মাতৃ পিতৃ ভাতৃ কোনোভাবেই তোমার জন্য নয়। নিজেকে অসাধারণ ভাবতে শেখো, তাহলে অসাধারণ কিছু করতে পারবে। এই মাতৃভাব এক কথায় বলতে গেলে, বিস্তারিত আলোচনা করার মতো অবস্থা নেই এখন, এক কথায় বলতে গেলে এই মাতৃভাব যার কথা বলছো, এটা হলো জ্ঞান লাভের পর বিজ্ঞানীর অবস্থা। ঠিক ছোট করে বলছি, ঠিক মা যেমন যাবতীয় এঙ্গেজমেন্টের মধ্যে থেকেও সন্তানকে একই রকম ভালোবাসে, জ্ঞানের পর যখন জ্ঞানী সব রকম উপাধি মুক্ত হয়ে গিয়ে নিজের সাথে সবাইকে এক দেখে, তখন এই মাতৃভাবে স্ফুরণ হতে পারে। মা যেমন তার যাবতীয় দিয়ে সন্তানের জন্য করতে চায়, ঠিক তেমনি তুমি যদি জগতের জন্য সবকিছু করতে রাজি থাকো, সবকিছু করতে পারো, জানবে তুমি মাতৃভাবের জন্য এলিজিবল হয়েছে। এটা হলো স্টার্টিং পয়েন্ট। মাতৃভাব অনেক এনলার্জ, অনেক বড় ব্যাপার। ঠাকুর এই কথা বলেছিলেন, মাতৃভাব সাধনার শেষ কথা। এই বিজ্ঞানীর অবস্থা ওটাই মাতৃভাব, এটা সাধনার শেষ কথা। জ্ঞান যখন হয়, প্রথমে থাকি আমার অজ্ঞানে, আমি শরীর আমি মন এইটাতে, তারপরে যাই জ্ঞানে আমি শরীর মন নই, তারপরে আমি দেখি ছাদে উঠে কি দেখি, সব জিনিস একই জিনিস দিয়ে তৈরি, একই জিনিস দিয়ে তৈরি। তখন স্বাভাবিক যে প্রেম আসে, সেটা মাতৃস্নেহের সাথে কম্পেয়ার করা যেতে পারে। ছোট্ট একদম যখন বাচ্চা থাকে, মা যেমন তাকে নিষ্কামে ভালোবাসে, তার থেকে কোনো আশা করে না, একে মাতৃভাব বলছে। তবে এই মাতৃভাব বুঝতে গেলে প্রথম জিনিস যেটা দরকার, তোমাকে ফিল করতে হবে, তোমাকে জানতে হবে যে ঠাকুরের মায়ের ডেফিনিশন কি ছিল। বর্তমানে সাধারণ মানুষ বললেই সাধারণ মানুষের যে সাধারণতা, সেরকম সাধারণ মায়ের কথা ঠাকুর বলেননি। তো এই জিনিস নিয়ে বিস্তারিত আলোচনা করা যেতে পারে, কোনো একটা সময় চেষ্টা করা হবে। দ্বিতীয় প্রশ্ন, সৌমিতা পাল, বিষ্ণুপুর, বাঁকুড়া থেকে, ইচ্ছা শক্তি কি, এটি কিভাবে কাজ করে? খুব সিম্পল ব্যাপার। আপনার ইচ্ছা যখন খুব শক্তিশালী হয়ে যায়, তখন ওটা ইচ্ছা শক্তি। আপনার বিভিন্ন ইচ্ছা আছে, এটা করব, সেটা করব, এটা খাবো, ওখানে ঘুরতে যাব, আমি এরকম, আমি তেমন, কোন জিনিসগুলো আপনার জীবনে ঘটে, যেই জিনিসগুলিকে আপনি পুরোপুরি নিজের অ্যালার্টনেস দিয়ে করছেন, সেগুলো আপনার জীবনে ঘটে। আপনি ধরুন স্কুলে পড়ান, একজন শিক্ষক, তাহলে এবার এই যে স্কুলে আপনি পড়াচ্ছেন, আপনার ইচ্ছা ছিল স্কুলের টিচার হবো, আপনি ইচ্ছা হয়েছেন। ক্রমাগত এই যে আপনার যে মূল কথা হলো, আপনার যে ইচ্ছার যে ক্যাপাসিটি,
যে শক্তি, ইচ্ছার উপর যখন ফোকাস হয়, ইচ্ছাটা যখন অন্তরের থেকে হয়, ইচ্ছাটা যখন কারোর উপর চাপিয়ে দেওয়া ইচ্ছা হয় না। মানে কেউ বলেছে বলে আমি করব, আমার পেটের সমস্যা বলে আমি করব, আমার রোজগার করতে হবে বলে করব, এরকম ভাবে ইচ্ছা জন্ম দেওয়া যায় না। এইভাবে প্রয়োজনীয়তা পূর্ণ করা যেতে পারে। উপযোগিতার ভালোবাসা এক কথা নয়। আপনার ইচ্ছা তখনই ওঠে যখন আপনার মধ্যে স্বাধীন চিন্তা থাকে, সতত এই যখন চিন্তা করতে থাকে যে আমি যা করছি ডেলিবারেটলি করছি, এই ডেলিবারেসি যখন থাকছে, তখন ওর সাথে গিয়ে ওই ইচ্ছাটা ইটসেলফ অনেক বেশি শক্তিশালী। আপনার বিভিন্ন ইচ্ছাগুলোর মধ্যে যে ইচ্ছাটা সব থেকে বেশি শক্তিশালী, সেটার মধ্যেই আপনার ইচ্ছা শক্তির প্রশ্ন উঠতে পারে। কথা বললি যে আমি এখানে ইচ্ছা শক্তি অর্জন করবো, ওদিকে ইচ্ছা শক্তি অর্জন করবো, এরকম ইচ্ছা শক্তি অর্জন করা যায় না। কারণ আপনার ইচ্ছাটাই তো কিছু একটা জিনিস বা দুটো জিনিসের মধ্যে গিয়ে থামবে, সব জিনিসে আপনার ইচ্ছা থাকে না। আপনি নেক্সট বলেছেন যে ইচ্ছা শক্তি আর সিদ্ধাই কি এক? না, ইচ্ছা শক্তি সিদ্ধাই এক না। তবে সিদ্ধাই ইচ্ছা শক্তির একটা ইন্টেন্স অবস্থা। তবে এই সিদ্ধাই পাওয়ার দিকে না যাবাই ভালো। এই কারণে না যাবাই ভালো, কারণ এই ইচ্ছা শক্তি, আমার অনেক ইচ্ছা শক্তি আছে, আমি ছুটতে পারি প্রচুর, আমি দৌড়ে ছুটেই চলে যাব, দৌড়ে ছুটে গিয়ে দেখবেন সামনে একটা পুকুর আছে বা নদী আছে, আপনি পড়ে ডুবে মরলেন। সিদ্ধাই অবস্থাটা কিছুটা তেমন। সিদ্ধাই আপনাকে বিচার করতে শেখায় না, সিদ্ধাই আপনাকে প্রয়োগ করতে শেখায়। এবং এটা হাতে আসলেই প্রয়োগ করি। এবার আমার হাতে যদি কিছু এক্ষুনি জিনিস থাকে, আমরা কি করি, নিয়ে এটাকে ঘষতে থাকি, আনকনসিয়াসলি ঘষতে থাকি, নাড়াচ্ছি, ধরছি, ফেলছি, এটা নেচার। এই বস্তুটা আমাকে ব্যবহার শেখায় না। সিদ্ধাই আসে বটে, কিন্তু সিদ্ধাইকে ব্যবহার করা শিখিয়ে দেয় না। ওটা ডিপেন্ড করছে আপনার উপরে। আপনার এই যে বলেন ইচ্ছার শক্তি, আপনার ইচ্ছা যেই দিকে এবং যেই ইচ্ছাটা সব থেকে বেশি শক্তিশালী, সেটা আপনার সিদ্ধাইয়ের দিকে আপনাকে এগিয়ে নিয়ে যেতে পারে। আপনার হয়তো ইচ্ছা প্রচন্ড, আমি সিদ্ধাই লাভ করব, সিদ্ধাই আপনার হয়ে যাবে, কারণ ওই ইচ্ছাটার উপরে বারবার আপনি ফোকাস করেছেন, বারবার দেখেছেন আপনার যে ইনার পাওয়ার ওই ইচ্ছাটাকে শক্তিশালী করেছে। এবার ধরুন আপনি লঘিমা, অনিমা ইত্যাদি বিভিন্ন সিদ্ধাই পেয়ে গেলেন, আপনি সেইখান থেকেই জাজ করবেন, আপনি ইচ্ছা শক্তিটাকে সেভাবেই ব্যবহার করবেন, সিদ্ধাইটাকে সেরকমভাবে ব্যবহার করবেন যা আপনি এই মুহূর্তে চিন্তা করেন। এই চিন্তা যদি বিকাশ না হয়, যেমন একটু আগে বলছিলাম যে টানাটানির মধ্যে জীবনটা নষ্ট হয়ে যায়। কারণ আমি আমার ইচ্ছা শক্তিকে ব্যবহার করতে জানি না। আমার পকেটে পেন আছে, ওটা ব্যবহার শিখিনি, আছে, যখনই ব্যবহার করতে শিখি করলেন তখন ইচ্ছা শক্তির প্রশ্ন উঠলো। সিদ্ধাইও তাই। সিদ্ধাইয়ের ক্ষেত্রে মূল জিনিস যেটা সমস্যা, সিদ্ধাইয়ের ব্যবহার বেশিরভাগ লোক জানে না। এই ইচ্ছা শক্তিকে প্রয়োগ করলে আপনার অন্তরের শক্তি বাড়ে বটে, আর এই অন্তরের শক্তি যখন খুব ইন্টেন্স হয়ে যায় তখন সিদ্ধাইয়ে পরিণত হয়। শ্রীরামকৃষ্ণ না চাইতেও তার মধ্যে সিদ্ধাই এসে গেছিল, কারণ ইন্টেন্স ইচ্ছা শক্তি তার মধ্যে ছিল। আসতে পারে সিদ্ধাই, কিন্তু ইটস টু ডেঞ্জার যদি না ইচ্ছা শক্তির উপরে কন্ট্রোল রাখা যায়। এরপরে অনেকগুলি প্রশ্ন আছে, চেষ্টা করছি যতটা করা যায়। আরেকজনের প্রশ্ন এটা হলো সুখেন্দু ভূঁইয়া, দক্ষিণ 24 পরগনা। মহারাজজির কাছে আমার প্রশ্ন হলো, নিঃস্বার্থ কর্ম করো। প্রশ্ন বলা হয় নিঃস্বার্থ কর্ম করো, নিঃস্বার্থ কর্ম কিভাবে করব? না, নিঃস্বার্থ কর্ম করতে হবে না, আগে নিজের স্বার্থের জন্য কর্ম করুন। নিজের স্বার্থটা ভালো করে দেখুন, অর্থ অর্থাৎ নিজের অর্থ কি এটা ভালো করে বুঝুন। মন নিঃস্বার্থ কর্ম, সকাম কর্ম, নিষ্কাম কর্ম এসব বোঝে না। মন কি চাইছে ভালো করে দেখুন, এবং ভালো করে দেখে যা স্বার্থ আছে আপনার ঠিক স্বার্থটাই কিন্তু পূর্ণ করবেন। এমন কোনো স্বার্থ পূর্ণ করবেন না যেটা নিরর্থক হয়ে যাবে। আপনি বাইরে যাওয়ার ইচ্ছা, বাইরে যাওয়ার রাস্তাটা সবসময় আপনার ভিতর হয়ে যায়। সেই জন্যে আপনি একদম নিঃস্বার্থের কথা ভাববেন না, আপনি প্রকৃত কি স্বার্থ আপনার জীবনে সেটার কথা ভাবুন। সেটা ভাবলে দেখবেন যা নিঃস্বার্থ কর্ম ঘটে যাবে। আপনি নিঃস্বার্থ কর্মের চেষ্টা করবেন না নিঃস্বার্থ কর্ম করবেন। অশ্বত্থ গাছ পুতলে বারবার ফেকরি বেড়াই ঠাকুর বলেছেন। ঠিক তেমনি আপনি যতই ভাবুন আপনি নিষ্কার কর্ম করছেন, কিছু না কিছু বাসনা এসে যাবেই। আর এই বাসনার ক্যালকুলেশনটা আপনার ভিতরে আছে, আপনার ভিতর থেকেই ক্যালকুলেশনটাকে বের করতে হবে। সেই জন্য প্রথমে নিঃস্বার্থ কর্ম করার চেষ্টা করা একেবারেই দরকার নেই। প্রথমে স্বার্থের জন্য কর্ম করুন, কিন্তু সেই স্বার্থটা আপনাকে বুঝে নিতে হবে কোন স্বার্থ।
মহারাজ জি আমার ভক্তিপূর্ণ প্রণাম নেবেন। এটা করেছে বন্দনা ধর বীরভূম থেকে। আমি ঠাকুরের জপ করতে সময় পাই না, কিন্তু মা শারদার কথা অনুযায়ী মাত্র 10 বার করে জপ করি। সারাদিন সব কাজের মধ্যে থেকেই ঠাকুরকে ডেকে যাই। এতে কি আমি গুরুর কৃপা পাবো না? দেখুন, আপনাদের কি মনে হয় সন্ন্যাসীরা শুধু বসে থাকে এবং খাওয়া দাওয়া করে আর দিন রাত্রি জপ ধ্যান করে, আর কোনো কাজ নেই? এই কথাটা যে বলছেন যে মা শারদার কথা অনুযায়ী, আপনি আপনার সুবিধা মতো মা শারদার কথাটাকে নিয়েছেন। আপনি বলছেন আমি সারাদিনে ঠাকুরের জপ করতে সময় পাই না। সারাটা দিন করেন কি? তো দীক্ষা নিলেনই কেন? গুরুকে তো আপনি কথা দিয়েছিলেন যে আপনি জপ করবেন, আপনি ধ্যান করবেন। আপনি তো গুরু বাক্য লঙ্ঘন করছেন। গুরু কোনোদিনও আপনার কোনো ক্ষতি চায় না। গুরু কখনো অনিষ্টক হয় না, অনিষ্টকর হয় না। কিন্তু আমাদের কর্মটা এরকম থেকে যায়, আমাদের চিন্তা ভাবনাটা এরকম থেকে যায়, যেই জন্যে আমরা গুরু কৃপা থেকে বঞ্চিত হয় না। আপনাকে গুরু নির্দেশিত জপ ধ্যান করতেই হবে, সেটা অবশ্যই করা উচিত, এবং আপনাকে আপনি জপ ধ্যানের পরিমাণটাকে বাড়াতেও হবে, সেটাও আপনার করা উচিত। 10 বার জপ করি মানে সারাদিনের কাজ। দীক্ষাত সাধকের কর্ম। তাহলে আপনি যদি গৃহী হয়েই থাকবেন, আমি সন্ন্যাসী হতে বলছি না, সংসারী হতে বলছি না, আপনি ঘরে আছেন, আপনি গৃহী, আপনি যদি সংসারই চান, সংসার এর বেশি কিছু চান না, সেই তখন গুরুকরণ করা হলো কেন? কি দরকার ছিল? সারাদিন ঠাকুরমা স্বামীজিকে ডেকে যাই মানে আপনি সারাদিন যদি সাংসারিক কর্ম করেন, ভগবানের আপনার যাবতীয় চাহিদা সাংসারিক হবে। আমরা যেই ফিল্ডে কাজ করি তো সেটাই তো আমাদের চাহিদার কারণ হয়ে যায়। কেউ যদি ইট ভাটায় কাজ করে তার মাটির প্রয়োজন পড়ে, কেউ যদি লোহার কারখানায় কাজ করে তার লোহার প্রয়োজন পড়ে। আপনি সারাদিন সংসারের মধ্যে কাজ করছেন, আপনার যাবতীয় চাহিদাটা সাংসারিক হয়ে যাবে। এইবারে গুরু কৃপাই আসুক আর আপনার জব করাই আসুক, টোটাল জিনিসটা আপনি কি হলো, আপনি তখন চাইবেন এমন প্রসপারিটি যা এই সংসারের অনুকূল হয়। তো আপনাকে চেষ্টা করতে হবে যে কোনো ভাবেই যে যাতে এই জপ ধ্যানের উদ্দেশ্য কি সেটা বোঝার, উপযোগিতা কি বোঝার, এবং গুরু ইষ্টের প্রতি ভালোবাসা কি সেটা বোঝার। এটা না বুঝে আপনি যখন বলছেন তখন সমস্যা দাঁড়িয়ে যাচ্ছে এই যে আপনার জীবনটা উন্নত হতে পারবে না। এই যে গুরু কৃপা পাবো না, গুরু কৃপা কি করবেন? গুরু কৃপা রাখবেন কোথায়? গুরু কৃপা ধারণ করার জায়গা কোথায়? পুরো সময়টা তো আপনার সংসারই। আপনি কি মনে করছেন গুরু এসে আজ থেকে 20 বছর পর আপনাকে কৃপা করলে আপনি রেডি হয়ে যাবেন গুরু কৃপা নেওয়ার জন্য? এই মুহূর্তে যদি গুরু এসে আপনাকে সাক্ষাৎ ইষ্টের দর্শন দেয়, আপনি কি রেডি হয়ে যাবেন? আপনার সংসারের কাজ তো প্রচুর, আপনি জব করতে সময় পাচ্ছেন না, আপনি ভগবান দর্শন হলে কি সময় দিতে পারবেন? কি করবেন? ভগবানকে নিয়ে রাখবেন কোথায়? আপনি সারাদিন তো কাজ করছেন। তো আমরা নিজেদেরকে চিট করব না। আমাদের বুঝতে হবে পরিষ্কারভাবে যে আমাদের সংসারটা আমার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ, অনেক বেশি গুরুত্বপূর্ণ। গুরুত্বপূর্ণ নয়, জব করার থেকেও অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমরা সত্যি সত্যি এই যে শান্তি, এই যে আনন্দ, এই যা আমি খুঁজছি, এইটা পাওয়ার জন্য যথেষ্ট এফোর্ট দিই না। এখান থেকে প্রশ্নটা আসছে যে আপনি সারাদিনে মাত্র 10 বার জপ ধ্যান করবেন।